আমাদের সাথে আছেন সোহরাওয়ার্দী মেডিকেলের আঙিনা থেকে জিআরই টোইফেল পাশ করে সেন্ট জনস ইউনিভার্সিটি মাতিয়ে এখন ইউসিএমএলই স্টেপ 1 পাশ করা ডাক্তার আনিকা চৌধুরী আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। অ্যান্ড থ্যাংক ইউ আমাকে একটা ফ্লোর দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমাদের ইনফরমেশন গ্যাপের কারণে আমরা অনেক সময় অনেক অপরচুনিটি গ্র্যাব করতে পারি না। সো আই এম ভেরি অনার্ড দ্যাট আই উইল বি এবল টু শেয়ার হোয়াট এভার ইনফরমেশন আই হ্যাভ উইথ মি টু দ্য পিপল। অ্যান্ড থ্যাংক ইউ ট্রিমার্স মেডিকেল একাডেমি ফর গিভিং মি দ্য ফ্লোর। এমবিবিএস এর পর আপনার পিএইচডি করার ইচ্ছা কেন হলো? এটা একটা খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি পিএইচডি করার ইচ্ছাটা কেন হলো, আমি ইউএসএমএলই সম্পর্কে তেমন তখন কিছুই জানতাম না, অ্যান্ড ইট ওয়াজ লাইক আ নাইটমেয়ার টু মি। আমি ভাবতাম যে এটা খুবই কঠিন পরীক্ষা, সবার কাছ থেকে যেরকম আমরা শুনেছি আর কি। তো আমার কাছে মনে হলো এই কঠিন আমি খুবই এভারেজ স্টুডেন্ট বলে রাখি, একদমই এভারেজ। তো আমার কাছে মনে হলো যে এটা মনে হয় আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। যার কারণে আমার হাসব্যান্ড যেহেতু পিএইচডি স্টুডেন্ট ছিল, তো ও আমাকে বলল যে তাহলে তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারো। তখন অ্যাকচুয়ালি আমার ওই লাইনে হাঁটা, কিন্তু আমার পিএইচডিটা কখনো আমি আই ডিডন্ট ইভেন থিঙ্ক অফ গোয়িং ইউএস। আমি এটাও কখনো ভাবিনি যে আমি ওখানে যাব। তো পিএইচডিটা প্যাশন থেকে না, পিএইচডিটা আসলে ইনফরমেশন গ্যাপ থেকে যাওয়া, এটাই সত্য। আপনার পিএইচডি তে খরচ কেমন হয়েছে বা কিভাবে অ্যাপ্লাই করেছেন? আচ্ছা, পিএইচডির কিছু প্রি রিকুইজিশন আছে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে জিআরই দিতে হয়। এইটা হচ্ছে টোটাল কোয়ান্ট সেকশন থাকে এবং একটা ইংলিশের সেকশন থাকে। এইটা টোটাল ৩৪০ মার্কের একটা পরীক্ষা। তো এটা দিতে হয়, তারপর একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়, টোফেল অথবা আইএলটিএস। আর হচ্ছে আমাদের যেহেতু এমবিবিএস এ পাস এবং ফেইলের রেজাল্ট আসে, তো ইউএস সিস্টেমটা আবার এই জিনিসটা খুব একটা রিকগনাইজ করে না। তারা চায় যে সিজিপিএটা কত। তো আমাদের এমবিবিএস যে রেজাল্টটা আছে, এটা হচ্ছে ইসিই অথবা ও ডাব্লিউইএস, এই দুটার মাঝে আমাদের কনভার্ট করতে হয়। সাবমিট করার পর আমাদের যে পাস মার্ক গুলো আছে, প্রফের মার্কশিট গুলো দেখে তারা একটা সিজিপিএ তে কনভার্ট করে, ওটা লাগে। আর হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন গুলো আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। সো ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে জেনে নিতে হয় যে কি কি তাদের প্রি রিকুইজিশন লাগবে এবং তাদের ডেডলাইনটা কবে, সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন শুরু করতে হয়। আর অ্যাপ্লিকেশন প্রসেসের ফি বা টোটাল অ্যামাউন্টের কথা যদি আস্ক করেন, তাহলে হচ্ছে এটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি দেখা যায় $20-30 থেকে $100 পর্যন্ত ভ্যারি করে অনেক সময়। এটা ভার্সিটি টু ভার্সিটি আলাদা। আর ওয়েস করতে মোটামুটি বাংলাদেশি টাকায় 20,000 টাকা লাগে। আবার হচ্ছে ওই জিআরই টোফেল দিতেও এরকম 20,000 টাকা করেই লাগে। তো আমার সব মিলায়া যখন আমি অ্যাপ্লিকেশন করলাম 10টা ইউনিভার্সিটিতে, আমার প্রায় 2.5 লাখ টাকা তখন গিয়েছে আর কি। এটা 2021 সালের কথা। আপনি পিএইচডি করার সময় তো ইউসিএমএলই প্রিপারেশন নিয়েছেন, পিএইচডি করার সময় পড়ার সময় কেমন পেতেন? আচ্ছা, আমার ইউএসএমএলই প্রিপারেশনটা পিএইচডি আসলে আমি জয়েন করার পর আমার কাছে মনে হয়েছে যে আমি জাস্ট ইউএসএমএলই আমার কাছে কঠিন লাগলো জন্য এই লাইনে আসলাম, কিন্তু পিএইচডিটা কোনোভাবেই কোনো সহজ রাস্তা না। কেউ যদি খুব বেশি প্যাশনেট না হয় রিসার্চের ব্যাপারে, জাস্ট শুধু একটা শর্টকাট ওয়ে টু সাকসেস এটা চিন্তা করে আসলে এই লাইনে আসা উচিত না। খুব বেশি প্যাশনেট যারা, কারণ এটা আসলেই খুব টাফ একটা ব্যাপার এবং এটা পৃথিবীর সর্বোচ্চ একাডেমিক একটা ডিগ্রি। এখানে সর্বোচ্চ নলেজটাই লাগে এবং হিউজ প্রেশার, এবং আমার কাছে মনে হয়েছে যে কোনো অংশেই পিএইচডি তে কম কষ্ট না। তো একটা সময় আমার আসলে ল্যাবে কাজ করতে করতে ভিতর থেকে একটা ফিলিং কাজ করতেছিল যে আমি এত কষ্ট করতেছি পিএইচডির জন্য, দেন হোয়াই নট ফর ইউএসএমএলই। ইউএসএমএলই কি পিএইচডির থেকেও টাফ হবে, মানে এর থেকেও টাফ কিছু হতে পারে? তো ওখানে আমাদের যেহেতু রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে না এমবিবিএস লেভেলে, আমার কাছে শুরুতে পিএইচডি লাইফটা একটু টাফ
মনে হইতো। তো এ কারণে আমার ওখান থেকেই ফিলিংসটা আসছে যে আহ আমি যেহেতু কষ্ট করতেছি তাহলে ইউএসএমএল এর জন্য কেন না। আপু, আপনার ইউসিএমএলই পার্ট 1 পাস করার অনুভূতিটা আমাদের সাথে যদি শেয়ার করতেন। এটা একটা অসাধারণ অনুভূতি। আমি জাস্ট এটাকে একটা মানে চান্স হিসাবে নিয়েছিলাম যে যদি আমি এইদিকে কিছু না করতে পারি আমি কাউকে বলবো না আমি পরীক্ষা দিয়েছি। আমার এরকমই একটা প্ল্যান ছিল যে আমি তাহলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন পিএইচডি এটাতেই কনসেনট্রেট করব। তো আল্লাহর রহমতে হয়ে গেছে। তারপর আসলে আমার একটু সাহস হইছে, নিজের উপর কনফিডেন্স বাড়ছে। এটা খুব ভালো অনুভূতি অবশ্যই। আপনার সাকসেসের পেছনে আসল রহস্যটা কি? রহস্য পরিশ্রম। আমার আব্বু একটা কথা বলে, পড়ার টেবিলে বসে থাকার ধৈর্যটাই মেধা। তো আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার যারা মেডিকেল কলেজের সিনিয়র, জুনিয়র বা আমার ব্যাচমেটরা আরো ভালো জানে, আমি খুবই এভারেজ স্টুডেন্ট। একদম সব আইটেম থেকে শুরু করে সব এক্সাম একদম নরমাল এভারেজ স্টুডেন্টের মতো পাস করা। খুব এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট আমার এমবিবিএস এ ছিল না। আপনি অন্য কোনো পরীক্ষা না দিয়ে ইউসিএমএলই কেন পছন্দ করলেন? এটা ফ্যামিলিগত কারণে, যেহেতু আমার স্পাউস হচ্ছে ইউএসএ তে অলরেডি আছে, তো এ কারণে আমার বাংলাদেশ থেকেই আমি এটা কখনো ড্রিম দেখিনি। আমার মতো মিডিওকোর একটা স্টুডেন্ট ইউএসএমএল মতো একটা এক্সাম আমি আসলেই কখনোই এটা ভাবি নাই। সো আমার এটা একদমই ফ্যামিলিগত রিজন। আপনার এই পরীক্ষা দেওয়ার পেছনে অনুপ্রেরণা কি ছিল? ও, অনুপ্রেরণা ছিল আমি যখন প্রথম শুরু করি পিএইচডি, তো লিফটের মাঝে রেসিডেন্ট ডক্টররা উঠতো, আমরাও উঠতাম। তখন আমার মনে হতো যে আমি বাংলাদেশ থেকে আসার পর এখানে যদি রোগী না দেখলাম বা পেশেন্টই না দেখলাম, আসলে তখন তো আসলে ডক্টর হিসেবে নিজেকে ফুলফিল লাগে না। তো আমার মনে হয় ওইটা আমার ভিতরে একটু কাজ করেছে। নিজের বিল্ডিং এ যখন রেসিডেন্ট ডক্টরদেরকে দেখতাম তখন আমার মনে হতো যে আমিও যদি এরকম হতে পারতাম। আপনি ইউসিএমএলর জন্য কোনো কোচিং করেছিলেন? আর আমিন ভাইয়ের কোচিং এর সাথে আপনার কিভাবে পরিচয় এবং কিভাবে ভাই আপনাকে হেল্প করেছিল, যদি আমার সাথে শেয়ার করতেন। আমি অ্যাকচুয়ালি যখন পিএইচডি কোর্সে ছিলাম তখনই একটু একটু সার্চ করা শুরু করি যে কোথায় কোচিং করা যায়। কারণ আমি এটা বুঝতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি আমার কোচিং লাগতো। কারণ সবার হয়তো মেধা একরকম হয় না। কারণ কোচিং এর ট্রেন্ডটা হয়তো রিসেন্ট। তার আগেও যারা ইউএসএমএলই পাস করে গেছেন তারা তো কোচিং করেন নাই। সো নিজে নিজে পড়েও আসলে স্টেপ 1 স্টেপ 2 সবই পাস করা যায়। কিন্তু আমার ব্যক্তিগত যেটা নিজেকে নিয়ে জাজমেন্ট ছিল, আমি যদি নিজে পড়তাম, একা একা পড়তাম, আমার আরো ২-৩ বছর লেগে যেত। তো সেক্ষেত্রে আসলে আমার একটা মানুষ দরকার ছিল যে আমাকে পুশ করবে যে তোমার আপডেট কি? তোমার প্রত্যেক উইকে তুমি কি পড়লা আমাকে সেটা বলো। অ্যান্ড হচ্ছে তোমার থাকে না একটা অ্যাকাউন্টেবিলিটি, আমার ওইটা দরকার ছিল। আর ইউএসএমএল এত ডিপ একটা করে টপিকের ভিতরে যেতে হয়। আমি নিজে নিজে সার্চ করে করে ওই টপিক গুলো যদি পড়তে যেতাম তাহলে আমার আসলে সময় আমি কাভার করতে পারতাম না। সো এটা আমার জন্য খুব হেল্পফুল ছিল যে কেউ একজন প্রত্যেকটা টপিক গুছায় আমাকে সব তথ্য একসাথে দিয়ে দিল। আমি জাস্ট ওইটাই ভিতরে গ্র্যাব করলাম। এটা আমার জন্য ইজি ছিল। আর যেহেতু আমার আদার্স অ্যাক্টিভিটিসও ছিল, সো ভাইয়ার রেকর্ডেড ক্লাসগুলো আমাকে অ্যাকচুয়ালি খুবই হেল্প করছে। আমি যেকোনো কাজের পাশাপাশি ভাইয়ার রেকর্ডেড ক্লাসগুলো শুনতে পারতাম। যার কারণে আমি কোর্সটা খুব দ্রুত শেষ করতে পারছিলাম। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। আপনারা সকলে দেখছেন ড্রিমার্স মেডিকেল একাডেমি আয়োজিত ইউসিএমএলই সাকসেস স্টোরি সম্পর্কিত সেশনটি ড্রিমার্স মেডিকেল একাডেমি পেজ এবং গ্রুপ থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন। আপু, ইউসিএমএল এর পার্ট কয়টা আর পাস মার্ক কত করে থাকে? ইউএসএমএল পার্ট হচ্ছে ৩টা, স্টেপ 1, স্টেপ 2 অ্যান্ড স্টেপ 3। তো স্টেপ 1 এ হচ্ছে টোটাল 280 এর মাঝে এক্সামটা হয়। তো এখানে আবার 2টা ব্লক এক্সপেরিমেন্টাল থাকে। সো এখানে পাস মার্ক বলতে অ্যাকচুয়ালি ওভাবে তো বলা ডিফিকাল্ট, কিন্তু সবাই যেটা বলে আর কি, এনবিএমই বা মক টেস্ট গুলোতে যদি পারসিস্টেন্টলি 70% বা তার বেশি থাকে, তো ধরে নেওয়া হয় যে এটা তাহলে পাশের দিকে যাবে আর কি। এটা প্রেডিক্টেবল।
আগে যখন স্কোর ছিল তখন ওটা ম্যাটার করতো। এখন স্টেপ 1 এবং স্টেপ 3 দুটাতেই হচ্ছে পাস ফেল জাস্ট এটাই ম্যাটার করে। তবে স্টেপ 2 এখনো স্কোরিং সিস্টেমে আছে। ওইখানে স্কোরটা ম্যাটার করে। ইউসিএমএল সব পরীক্ষায় কি বাংলাদেশ থেকে দেওয়া যায় নাকি ইউএসএ তে যেয়ে দিতে হয়? স্টেপ 1, স্টেপ 2 অ্যান্ড ওএইটি পর্যন্ত বাংলাদেশ থেকেই আসলে দেওয়া সম্ভব। স্টেপ 3 টা ওখানে গিয়ে দিতে হয় অ্যান্ড পাশাপাশি কেউ যদি ওখানে ক্লিনিক্যাল রোটেশনের সাথে ইনভলভ থাকে, তখন রোটেশনের পাশাপাশি আসলে সে এটা দিয়ে ফেলতে পারবে। ইউসিএমএল তে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়? মার্কস ডিস্ট্রিবিউশনটা সিস্টেম ওয়াইজ প্রত্যেকটা সিস্টেম থেকেই থাকে। তবে যেগুলো স্টেপ 1 এর ক্ষেত্রে বেসিক সায়েন্স যেরকম প্যাথোলজি বা ফিজিওলজি, ফার্মাকোলজি এগুলোতে বেশি মার্কস থাকে। আর মোটামুটি কম বেশি সব সিস্টেম থেকেই কোয়েশ্চেন থাকে। ঐরকম নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ নাই। লাইক কার্ডিওভাস্কুলার থেকে 50% আর নিউরো থেকে 30% এরকম না, মিক্সড আপ, কিন্তু বেসিক সায়েন্স থেকে কোয়েশ্চেন বেশি আসে। অ্যান্ড স্টেপ 2 লাইক ডায়াগনোসিস বা নেক্সট বেস্ট ম্যানেজমেন্ট স্টেপ এই ধরনের কোয়েশ্চেন গুলো আসে। আপু, কারা কারা এই পরীক্ষার জন্য এলিজিবল হয়? এমবিবিএস স্টুডেন্ট থাকা অবস্থায় তারা এলিজিবল। আমরা তো অনেক লেট করে ফেলছি, স্পেশালি আমি পাশ করার 2 বছর পর আমি এক্সাম দিলাম। সো যে যারা স্টুডেন্ট আছে এবং এরকম আমি ড্রিমার্স মেডিকেল একাডেমিতেই 2-3 জন স্টুডেন্টকে জানি যে তারা 5th ইয়ার ফাইনাল প্রফ দেওয়ার আগে আসলে স্টেপ 1 ক্লিয়ার করে ফেলছে। তো এটা আসলে স্টুডেন্ট লাইফেই দেওয়া সম্ভব এবং এটা দিলে ভালো, কারণ ইয়ার অফ গ্রাজুয়েশন বলে একটা ফ্যাক্ট থাকে। আমরা যারা পাশ করার পর দিয়েছি তাদের ইয়ার অফ গ্র্যাজুয়েশন এবং যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের মাঝে একটা ডিফারেন্স থাকবে, হুইচ ইজ আ ফ্যাক্ট। এই পরীক্ষায় কি কোনো নেগেটিভ মার্কিং থাকে? না, এটা খুবই ভালো একটা বিষয়। এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তো হচ্ছে যে কোয়েশ্চেন আমি গেস করে দেই, দেখা যায় যে নলেজ যখন মোটামুটি বিল্ড আপ হয়ে যায়, অনেক কোয়েশ্চেন গেস করে দিলেও সেটা লেগে যায় আসলে। এই পরীক্ষাটা ইউসিএমএল তে পাশের হার কেমন? এটা নিয়ে আমি একটা সময় অনেক ঘাটাঘাটি করেছি পরীক্ষার আগে, যখন টেনশন ফিল হতো নিজের ভেতর অনেক বেশি। তো গুগলে আমি যেটা পেয়েছি মোটামুটি 97% পাশের রেট দেখায়। আর ইউএসএমএলই সিস্টেমটাই এত সুন্দর, মোটামুটি এনবিএমই স্কোর গুলোতেই প্রেডিক্ট করা যায় যে অ্যাকচুয়ালি আমার কোন দিকে যাচ্ছে, স্কোরটা পাশের দিকে যাচ্ছে নাকি স্কোর ফল করছে, নাকি আমি আসলে আরো ইমপ্রুভ করব। তো আমার কাছে মনে হয় এফসিপিএস বা হচ্ছে এমডি এক্সাম গুলো যেরকম আমি পরীক্ষা দিলাম, আমার থেকেও কেউ একজন ভালো পরীক্ষা দিল। তো সেক্ষেত্রে আমার সিটটা আনসার্টেইন হয়ে গেল। কিন্তু ইউএসএমএলই এই এক্সাম গুলো থেকে আমার কাছে মোর প্রেডিক্টিভ মনে হয়। কারণ আমি মক টেস্টেই বুঝে যাই আমি কোন অবস্থায় দাঁড়ায় আছি। আমি চ্যাট বক্সে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। আমি কি কোশ্চেনটা নিব? জি আপু। Apu, is it wise to practice UWorld for 3 months after final prof, then taking step on if I finish the system before prof? Actually, UWorldটা 3 মান্থস এর জন্য প্রফের আগে। এটা ডিপেন্ড করবে যে তুমি কেমন স্টুডেন্ট সেটার উপর। কারণ আমি মোটামুটি প্রিপারেশন নিতে আমার 1.5 বছর লেগেছিল এবং 1.5টা বছরই আমি ইউওয়ার্ল্ডই ইউজ করেছি। তো ইউওয়ার্ল্ড ফার্স্ট পাস দেওয়ার পর যদি দেখো যে তোমার স্কোর 80+ হয়ে গেছে, তার মানে তো বুঝতেই পারতেছো তোমার প্রিপারেশন অনেক ভালো। কিন্তু 3 মাসে আসলে ইউওয়ার্ল্ডটা কিনে প্র্যাকটিস করাটা এখন আমি বলতে পারছি না তোমাকে, কারণ আমি জানি না যে তোমার স্টুডেন্ট কোয়ালিটিটা কিরকম। যেমন আমি খুব এভারেজ, আমার অনেক টাইম লাগছে, আমি প্রায় 1.5 বছরই পড়ছি। সো তুমি যদি অনেক ভালো স্টুডেন্ট হও, ইন দ্যাট কেস তুমি 3 মাস নিতে পারো। কিন্তু যদি তুমি মনে করো যে না, আমি 3 মাসে পারবো না, তাহলে মনে হয় তোমার একটু বেশি টাইম ধরে নেওয়াটাই ভালো হবে। অ্যাটলিস্ট 1 ইয়ারের সাবস্ক্রিপশন নেওয়া ভালো।
ধন্যবাদ আপু। ইউসিএমএল প্রিপারেশন নিতে কতদিন লাগে বা কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন আপনি? অ্যাকচুয়ালি আমি ফেসবুকে সবারই পোস্ট পড়তাম। তো খুব যখন আমি খুঁটা সবার পোস্ট দেখেছি, তো তখন অনেকেই আছে যে ৬ মাসও দিয়ে ফেলছে, ৮ মাসও দিয়ে ফেলছে এবং এটা নিয়ে আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম যে আমার কেন এত টাইম লাগতেছে। তো ভাইয়া তখন আমাকে আমিন ভাইয়া আরকি উনি বলতেছিলেন যে এর থেকেও আরো অনেকের অনেক বেশি সময় লাগে। সো এটা আসলে পারসন টু পারসন ভ্যারি করে। আমি যদি আমার কথা বলি, আমি প্রায় ১.৫ বছর এটার জন্য প্রিপারেশন নিয়েছি ওয়ান অফ অথবা আদার্স কাজের পাশাপাশি। অ্যান্ড আমার মনে পড়ে না এই ১.৫ বছরের মাঝে আমার একটা দিনও গিয়েছে যে আমি ইউএসএমএল জন্য কোনো একটা নলেজ গ্যাদার করিনি। এরকম কোনো দিন যায়নি। আমি ডেডিকেটেডলি ১.৫ বছর পড়েছি। আমরা কি কি রিসোর্স থেকে প্রিপারেশন নিতে পারবো? আপনি কিভাবে আপনার প্রিপারেশন সম্পর্কে জেনেছিলেন? রিসোর্স এর আসলে কোনো শেষ নেই। এখন আ আমাদের ইন্টারনেট সবার কাছে এবং ইনফরমেশন সবার কাছে। এত রিসোর্স YouTube এ বা আদার্স জায়গায়। কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল, সো আমি চেয়েছিলাম যে রিসোর্সটা কম রেখে আমি কিভাবে বেশি রিভাইজ করতে পারবো। আমি ভাইয়ার লেকচার, ইওয়ার্ল্ড অ্যান্ড প্যাথমা এই ৩ টার বাইরে খুব একটা কিছু পড়িনি। আমি জাস্ট এই ৩ টাই আমি বারবার ভাইয়ার লেকচারও তো শুধু একবার পড়ে নোট করে গিয়েছিলাম। ওটা আর দেখতে হয়নি। কিন্তু প্যাথমা এবং ফার্স্ট এইড আর ইওয়ার্ল্ড এগুলোর বাইরে আমি আর কিছু পড়িনি। ইউসিএমএল এর সিট বুকিং প্রসিডিওরটা কি? সিট বুকিং প্রসিডিউরটা হচ্ছে যখন এনবিএমই তে মোটামুটি একটা স্টেবল স্কোর চলে আসে, তখন আসলে রেজিস্ট্রেশন প্রসেসের পর একটা শিডিউলিং পারমিট দিয়ে দেয়। ওই শিডিউলিং পারমিট দিয়ে ডেট বুক করতে হয়। যেটা আমার ক্ষেত্রে আমি একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম। কারণ আমার যেহেতু এনবিএমই স্কোর আমার মনের মতো আসতেছিল না। সো আমি ওয়েট করতেছিলাম। এইদিকে আমার পছন্দের ডেটগুলো সব বুক হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমি যখন কনফিডেন্ট হলাম যে না এখন আমি রেডি, তখন আমি দেখি যে আমার স্টেটে আমি নিউ ইয়র্কে থাকি। তো আমার স্টেটে আমার কাছের কোনো সিট এভেইলেবল পাচ্ছিলাম না। তো তখন আমি আবার পাশের স্টেট কানেকটিকাটে গিয়ে এক্সামটা দিয়েছিলাম। তো এটা খুবই ওয়াইজ হবে যদি আগে থেকে ডেটটা সিলেক্ট করে রাখা যায়। যদি কেউ কনফিডেন্ট হয় যে না আমি ১.৫ মাস পর এক্সাম দিতে পারবো, তাহলে আসলে আগে থেকে বুক করে রাখাই ভালো। কারণ এক্সামটা ৮ ঘন্টার, তার আগে যাওয়া আসা ট্রাভেলিং এর একটা হ্যাসেল এর ব্যাপার থাকে। প্রপার একটা ঘুমের ব্যাপার থাকে, একটা ফুডিং এর ব্যাপার থাকে। সো সবকিছু মাথায় রেখে ডেটটা আসলে আ কনফিডেন্ট যখন কেউ হবে, তখন as soon as possible বুক করে দেওয়াটাই ভালো। ধন্যবাদ আপু আপনার সাজেশনের জন্য। এক্সাম বুকিং করে যদি এক্সাম না দেওয়া হয় তাহলে কি টাকা রিফান্ড পাওয়া যায়? এক্সাম বুকিং করে যদি এক্সাম না দেয়, কিন্তু তখন তো একটা ট্রায়াল থাকে। ৩ মাসের জন্য ওই ট্রায়ালটা থাকে আরকি। আ লেট আস সাপোজ কারো ট্রায়াল হচ্ছে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। সে জুলাইয়ের ১০ তারিখে ডেট বুক করল। কিন্তু কোনো কারণে সে পরীক্ষা দিতে পারল না। তখন তাকে একটা ফি বা চার্জ দিয়ে সে ওই ৩ মাসের ট্রায়াল এর মধ্যে আবার যেকোনো ডেট বুক করতে পারবে। কিন্তু তার যদি এলিজিবিলিটি পিরিয়ড অ্যান্ড ওই ট্রায়াল টাইমটা শেষ হয়ে যায়, তখন ওইটা আসলে নন রিফান্ডেবল কেস। তখন তাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে $1000 দিয়ে। আপু আপনার পড়াশোনার টেকনিক কিরকম সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন সবার হেল্প হতো। টেকনিক আমি একটা জিনিস বারবার পড়তাম এবং আমার একটা খুব বাজে একটা অভ্যাস, আমার না লিখলে কিছু পড়া হয় না। আমি যেটাই পড়ি মোটামুটি সেটাই লিখি। অ্যান্ড ভাইয়াও ক্লাস নেয়ার সময় সবকিছু লিখেই পড়াতেন। আমার তো এক্সাম ডেতে গিয়েও ভাইয়ার নেফ্রনের আঁকা ছবিটা মাথায় ঘুরতেছিল। তো আমি আসলে যেটাই পড়ি সেটাই লিখি এবং এজন্য আমার পড়তে অনেক টাইম লেগে যায় আসলে। আর যেটাই আমি একটা ফার্স্ট এইড এর টপিক পড়ি, ওইটা আমি নিজের মতো করে একটু নোট করার ট্রাই করি যে আমি কি বুঝলাম টপিকটা থেকে। আপু ইউসিএমএল শেষ করার পরে জব অপরচুনিটিস কেমন? জব অপরচুনিটিস ইউএসএমএল শেষ করার পর তো রেসিডেন্সি করতে হয়, যেটা হচ্ছে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। ইন্টারনাল মেডিসিনে লাইক 3 to 4 ইয়ার্স। দেন সার্জারিতে হয়তো আরেকটু বেশি।
তো রেসিডেন্সি কমপ্লিট করার পর বাংলাদেশের মতোই ওখানে কেউ চাইলে গভর্নমেন্ট জবেও জয়েন করতে পারে, কেউ চাইলে প্রাইভেট জবেও জয়েন করতে পারে আসলে। অ্যান্ড নিউ ইয়র্কে আমি যেটা দেখেছি অনেক ডক্টর আবার বিকালবেলা করে নিজের বাসায় বা আশেপাশে হসপিটালে প্রাইভেট একদম বাংলাদেশের মতো চেম্বারও প্র্যাকটিস করে তারা। ধন্যবাদ আপু। যারা অল্পের জন্য খারাপ করে ডিপ্রেশনে পড়ে গেছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ যদি শেয়ার করতেন। অল্পর জন্য খারাপ আসলে আমার মনে হয় যে যারা অল্পর জন্য খারাপ করেছে তারা আরেকটু চেষ্টা করলেই সেটা ওভারকাম করতে পারবে। সো ডিপ্রেশনের আহ সুযোগটা, হ্যাঁ ডিপ্রেশন তো আসবেই রেজাল্টটা খারাপ করলে, কিন্তু সেই ডিপ্রেশনটাকে সুযোগ দেওয়া যাবে না নিজের উপর ভর করার জন্য। এবং এটা হয়তো ভাইয়া আরো ভালো বলতে পারবেন। ভাইয়ার অনেক স্টুডেন্ট হয়তো ভাইয়ার সাথে এটা নিয়ে অনেক কথাও বলে আসলে। কিন্তু আমার মনে হয় যে পড়াশোনার ক্ষেত্রে আসলে ডিপ্রেশনের কিছু নাই। চেষ্টা করতে থাকলে আল্লাহ একটা সময় দিয়ে দেয়। আপু আমরা আরেকটা কোশ্চেন পেয়েছি, হ্যাঁ। সেটার অ্যান্সারটা যদি দিতেন। আচ্ছা, আপু ই ওয়ার্ল্ড এ নোটস কিভাবে নেওয়া যায়? শর্ট টার্ম মেমোরিকে কিভাবে ম্যানেজ করা যায়? আই মিন মনে থাকার জন্য কি স্ট্র্যাটেজি এপ্লাই করা যায়? ওকে, ইওয়ার্ল্ড এর নোটস এর ওখানে একটা ফিচারই থাকে। ইওয়ার্ল্ড এর যেকোনো একটা কোয়েশ্চেনের শেষে কোনো একটা জায়গায় ক্লিক করলে ওদের ওই নোট করার একটা ফিচারই থাকে। আপনি ওইটা ইউজ করতে পারেন অথবা নিজেও ছোট করে খাতায় অথবা নোট খাতায় টপিকটা লিখে রাখতে পারেন। আর বারবার মনে রাখার জন্য এখন অনেকেই আঙ্কিং একটা অ্যাপস আছে, ওইটা ইউজ করে। যদিও আমি ওইটা ইউজ করে খুব একটা বেনিফিটেড হইনি। আমাকে আসলে ওই যে পেজ থেকে আমার বই থেকে মনে থাকতো বেশি। আঙ্কিং করে আমি খুব একটা বেনিফিটেড হইনি। কিন্তু অনেকেই বলে এটা খুব ভালো। তো আপনাকে আসলে এটা নিয়ে কাজ করতে হবে যে আপনার কোন ওয়েতে বেশি মনে থাকে। ফ্ল্যাশ কার্ড, আঙ্কিং অথবা নিজেও যদি টপিক গুলো নোট ডাউন করে রাখেন যে হ্যাঁ, রেসপিরেটরি মেডিসিনের আমার এই ৫ টা পেজ সমস্যা, এই ৫ টা পেজ মনে থাকে না। সকালে ২ ঘন্টা বা ৩ ঘন্টা যেগুলো প্রত্যেকটা সিস্টেমের জিনিস মনে থাকে না, ওগুলো একটু আপনি চোখ বোলাতে পারেন। আসলে মেমোরাইজেশন এর জন্য রিপিটেশন এর কোনো বিকল্প নাই। একটা টপিক বারবার রিপিট করলে তখন আস্তে, আস্তে ওটা ভিতরে ঢুকে এবং মনে থাকে। আপু কেউ যদি পিএইচডি এর পাশাপাশি ইউএসএমএলই করতে চায় তার জন্য আপনার কি সাজেশন থাকবে? তাকে আসলে জীবনের সুখ শান্তি, আনন্দ সব ত্যাগ করে শুধু পড়াশোনা করতে হবে। আর কোনো ঘোরাঘুরি বা আমরা ফেসবুকে অনেকেই দেখি যে হ্যাঁ, দূর থেকে মনে হয় যে বাইরে তো খুব চিল, সবাই খুব এখানে ঘুরতে যায়, ওখানে খাইতে যায়। কিন্তু লাইফটা আসলে এরকম না। কারণ আমরা স্যাড পার্ট গুলো মানুষের সামনে তুলে ধরি না। ২ টাই খুব কঠিন। অ্যান্ড ২ টা একসাথে কন্টিনিউ করাটা আরো বেশি কঠিন। সো তার লাইফে পড়াশোনা ছাড়া আর সেকেন্ড কোনো অপশন থাকবে না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। এটা আসলে আমি তো এখনো খুব লোয়ার স্টেজে আছি। ইউএসএমএল এর জার্নিটা তো অনেক বড়। আমি কেবল স্টেপ 1 ডান করলাম। তো স্টেপ 2 তে স্কোর কেমন আসে অ্যান্ড হচ্ছে রোটেশনাল অপরচুনিটি কেমন পাই সবকিছু মিলায় রেসিডেন্সি ম্যাচ করা না পর্যন্ত তো আসলে বলা খুব ডিফিকাল্ট। কারণ আরো অনেকগুলো স্টেপ আমার বাকি। সো এখনই আমি এটা নিয়ে কিছু বলতে পারছি না। তবে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আরকি যাতে সবকিছু সহজ হয়ে যায়। অনেকে আপু আমরা আরেকটা অনেকে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে তুমি তো পিএইচডি লাইনে গেলা, এখন পিএইচডি লাইনে গিয়ে তুমি আবার ইউএসএম এর লাইনে সুইচ করলা, এটা কি পিএইচডির উপরে তোমার মানে তুমি কি আনহ্যাপি ছিলা, নাকি আসলে অন্য কোনো ফ্যাক্টর ছিল যেটা তুমি তো ইনিশিয়ালি তুমি পিএইচডি চুজ করছিলা, তাই না? তো জি। এরপরে তুমি আবার পিএইচডি তে গিয়ে সেটা আবার ইউএসএম লাইনে লাইনে তুমি আবার সুইচ করলা, এটা কি আনহ্যাপিনেস নাকি অন্য কোনো কিছু? আনহ্যাপিনেস ভাইয়া আমার হচ্ছে ওই যে বললাম ভাইয়া আমার শুরুতে আসলে ইনফরমেশন গ্যাপ ছিল। আমি মানে ইউএসএমএলই আমার দ্বারা সম্ভব এটা আমি কখনো ভাবি নাই। অ্যান্ড আমি কারো কাছে প্রপার গাইডলাইনও পাইনি কিভাবে কি পড়তে হয় বা কিভাবে পরীক্ষা দিতে হয়। তো আমার কাছে
যেহেতু আমার ঘরের একজন পিএইচডি করা মানুষ আছে, তার কাছ থেকে আমার কাছে মানে ইনফরমেশন নেওয়াটা ইজি ছিল। যার কারণে আমি ইনিশিয়ালি ওই রাস্তাতেই হেঁটেছি। কিন্তু ওই মনের একটা শান্তির ব্যাপার থাকে, এটা একটা ফ্যাক্ট কাজ করেছে। আর পিএইচডিতে সকল রিসার্চারের প্রতি আমি খুবই মানে সম্মান দিয়ে বলতেছি, পিএইচডি আসলেই খুব কঠিন। যারা হচ্ছে রিসার্চে আসেন তাদের জন্য আমার একদম মন থেকে শ্রদ্ধা। এত ডেডিকেশন একটা বইয়ের পাতার ডেভিডসন বা একটা ফার্স্ট এইড এর পাতায় লেখা সেই পড়াটা পড়ে মুখস্থ করা সহজ। কিন্তু একটা নিজে প্রজেক্ট দাঁড় করায়া সেইটা রিসার্চ করে রেজাল্ট বের করে সেটা পাবলিশ করা এবং সবার কাছ থেকে সেটা অ্যাপ্রুভাল পাওয়া আমার কাছে বেশি কঠিন মনে হয়। অ্যান্ড কেউ যদি একদম মন থেকে প্যাশনেট না হয় যে আমি গবেষণা করব, শুধুমাত্র শর্টকাট রাস্তা হিসাবে আসলে এই রাস্তাটা চুজ করা উচিত না। কিন্তু অনেকেই যে ধরো এরকম মেসেজ দেয় যে ভাইয়া আমি ইউএসএমএল তো অনেক কঠিন, আমাকে একটু মাস্টার্সের দিকে যাবো কিনা, পিএইচডি লাইনে যাবো কিনা। তারা যেহেতু কেন যাবেন, কারণ ইউএসএমএল অনেক কঠিন। তার মানে আমার ইউএসএমএল অনেক কঠিন, তার মানে ওগুলো সহজ। আমার আমার ক্ষেত্রে তো এটা হয়েছে ভাইয়া, মানে আমিও তো এটা চিন্তা করেই ওইদিকে গেছি, কিন্তু দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, কোনো রাস্তাই সহজ না। অ্যান্ড আমেরিকান একটা ডিগ্রি ওরা কখনোই এমনি এমনি দিবে না। সো ওই রাস্তাটাও অনেক বেশি কঠিন। হ্যাঁ, আমি বলবো যে মাস্টার্সে হয়তো চাপটা একটু কম পিএইচডি থেকে, কিন্তু মাস্টার্সের ফান্ডিং পাওয়াটা একটু ডিফিকাল্ট না, ভালোই ডিফিকাল্ট। আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, সো আমরা চেষ্টা করি যেটাতে আমি ফুল ফান্ডেড হব, স্কলারশিপ পাবো সেটাতেই যাওয়ার। তো যারা ফাইন্যান্সিয়ালি খুব সলভেন্ট তারা মাস্টার্স এর কথা চিন্তা করতে পারে, কিন্তু আমার আসলে ওই অপশনটা ছিল না। তুমি তুমি তোমার জিআরই বা টোফেলের একটু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করো। সেইগুলো কেমন ছিল, বা সেই সেই লাইফটা কেমন ছিল, বা জিআরই টোফেলের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো আমাদের সাথে। সিআরই টোফেলের জন্য হচ্ছে ভাইয়া আপনার ওয়েবসাইটের মতো গ্রেড ম্যাট একটা ওয়েবসাইট আছে, আমি ওখান থেকে পড়েছিলাম। কিন্তু যেহেতু অনেকদিন আমরা মেডিকেল স্টুডেন্টরা ম্যাথের সাথে টাচে থাকি না, অ্যান্ড জিআরইর একটা বড় পোর্শন ম্যাথ থাকে। বড় পোর্শন বলতে জিআরই তো টোটাল 340 মার্কের হয়, ওখানে 170 ম্যাথই থাকে আর 170 হচ্ছে ইংলিশ। তো আমার ইংলিশটাতে খুব একটা সমস্যা হয়নি, কিন্তু আমার ম্যাথটাতে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমার প্রায় 5 মাস লাগছে জিআরই প্রিপারেশন নিতে। অ্যান্ড টোফেল একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। ওইখানে টোফেলটা আমাদের যখন ইউএসএমএল স্টেপ 1 স্টেপ 2 দেওয়ার পর ওইটি দেয়, ওইটির মতোই কিছুটা টোফেল। ওখানেও 4টা সেকশন থাকে, রাইটিং, লিসেনিং, তারপর স্পিকিং। তো ওইটির সাথে টোফেলের মিল আছে, কিন্তু জিআরইটা আসলে আমাদের মেডিকেল স্টুডেন্টদের জন্য আমি একটু কঠিনই বলবো, স্পেশালি যারা আমার মতো ম্যাথ কম পারে বা ম্যাথ ভয় পায়, তাদের জন্য কঠিনই বলবো আমি। আচ্ছা, আর এই স্কোরটাও থ্যাংক অনেক ইউ। ম্যাটার করে। মোটামুটি কি 340-এর মাঝে 310 সবাই বলে যে তুলতে মেডিকেল স্টুডেন্টদের জন্য, 310 তুলতেও অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কন্টিনিউ করো। আপু আইএলটিএস বা টোফেল দিয়ে অ্যাপ্লাই করা যায় না, জিআরই দিতেই হয়? আইএলটিএস, টোফেল, ওয়েটি, এই তিনটা একই রকম জিনিস। এটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। আর জিআরইটা হচ্ছে আমার একটা কোয়ান্টিটেটিভ জিনিসকে মেজার করার ক্যাপাবিলিটি কেমন, একটা হচ্ছে কোনো পেপারের আমি জিস্ট বুঝতেছি কিনা, তারপর হচ্ছে সেটার আমি সারমর্ম করে লিখতে পারতেছি কিনা, তারপর হচ্ছে আমার অ্যানালিটিক্যাল পাওয়ার কিরকম, এই জিনিসগুলো বোঝানোর জন্য হচ্ছে জিআরই। সো জিআরই অ্যান্ড টোফেল আইএলটিএস ইজ নট দ্য সেম থিং। এটা আমিও শুরুতে ভুল জানতাম, আমিও ভাবতাম এগুলোর মনে হয় অল্টারনেটিভ, কিন্তু জিআরই আলাদা, আইএলটিএস, টোফেল, ওইটি এক ধরনের, এগুলো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। তবে হ্যাঁ, এখন কিছু কিছু ইউনিভার্সিটিতে জিআরইটা ওয়েভ করে দিয়েছে, কিন্তু জিআরইটা স্কোর থাকলে যেটা হয়, আমাদের এমবিবিএস যেহেতু রিসার্চের সুযোগটা কম, তো রিসার্চ ব্যাকগ্রাউন্ড ভালো না হলে তখন জিআরই স্কোরটা ভালো থাকলে চান্স পাওয়ার প্রবাবিলিটি পসিবিলিটিটা বেড়ে যায়। আমার রিসার্চ এক্সপিরিয়েন্সও নাই, আমার জিআরইও নাই, তখন তো আমি কম্পিটিশনে এমনিতেই পিছিয়ে পড়বো।
আপু কেউ যদি চিন্তা করে যে আমি ইউসিএমএল দিব না, মানে আপনার শুরুর চিন্তা যেরকম ছিল, এখন তার জন্য কি পিএইচডি করা বা মাস্টার্স করা কি ওয়াইজ ডিসিশন হবে? ওয়াইজ ডিসিশন হবে কিনা সেটা পার্সোনাল থিঙ্কিং এর উপর ডিপেন্ড করবে যে সে কতটুকু আসলে রিসার্চ বেসড কাজ করতে চায়। শুধু আমি আমেরিকায় যাইতে চাই এই জন্য আমি পিএইচডি করতে চাই, এটা কখনো পিএইচডি করার উদ্দেশ্য হওয়া উচিত না, কেউ যদি খুব বেশি প্যাশনেট না হয়। আরেকটা যেটা এমপিএইচ আছে পাবলিক হেলথের, তো ওইটা আবার টোটালি একটু ডিফারেন্ট অ্যাপ্লিকেশন প্রসিডিউর। ওইখানে বলে সোফাস বলে একটা ওদের আলাদা অ্যাপ্লিকেশন প্রসিডিউর আছে। ওইখানে হচ্ছে দিয়ে ওইটার মাধ্যমেই করতে হয়। এখানে যেরকম পিএইচডি তে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিরেক্ট অ্যাপ্লাই করা যায়, কিন্তু এমপিএইচ এ একটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন হয় থ্রু সোফাস। তো এমপিএইচ এও আমি যখন অ্যাপ্লিকেশন গুলো করছিলাম, খোঁজ নিচ্ছিলাম, স্কলারশিপ খুব লিমিটেড ছিল এবং আমি এমপিএইচ এ কোনো অ্যাপ্লাই করি নাই। ধন্যবাদ আপু। আপু আমরা একটা কোশ্চেন পেয়েছি, আপনি কিভাবে ইউসিএমএল এর সাথে পিএইচডি স্টাডিটা ম্যানেজ করতেন সময়? খুব ডিফিকাল্ট ছিল, কোনো উইকেন্ড ছিল না। মানে রান্না করতেছি, ভাইয়ার ক্লাস শুনতেছি, ওয়ালমার্টে যাচ্ছি, ভাইয়ার ক্লাস শুনতেছি, এইরকম। আরেকটা ছিল যে দেশের যারা আপনার পথে হাঁটতে চাইবে তাদের জন্য কি কি দিক নির্দেশনা আছে? দিক নির্দেশনা আগে, এখনকার তো আমি যাদের সাথে কথা বলি তারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকেই ইউএসএমএল ব্যাপারে জানতে চায়, প্রশ্ন করে। এ ব্যাপারটা খুব ভালো। আমরা পাশ করার পরেও তো মানে সাঁতার কেটে বেড়াইছি কি করব জানি না, কিন্তু ওরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে যে চিন্তাটা করে এটা আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড আসলেই শুরুর থেকেই করা উচিত, যাতে পরবর্তীতে টাইম ওয়েস্টটা না হয়। এখন কেউ যদি এই চিন্তা করে যে এখনই আমি ইউএসএ তে যাবো এবং সেভাবেই নিজেকে প্রিপেয়ার করব, দেন আমার মনে হয় যে কোনো চিন্তা না করে পড়াশোনাটা ইউএসএমএল স্টাইলে শুরু করা উচিত। কারণ এটা শুধু ইউএসএমএল পাসের জন্যই লাগে না। ইউএসএমএল পড়ালেখার প্যাটার্নটাই এত সুন্দর যে, যেকোনো আইটেম অ্যান্ড প্রফের ভাইভাতেও তাকে অনেক হেল্প করবে। অ্যান্ড আমি যখন মেডিকেলে পড়তাম তখন আমার চিন্তাভাবনা ছিল অন্যরকম যে কতদিনে পাস করে বের হব। কিন্তু মেডিকেল সায়েন্সও যে এত মজার হতে পারে, এটা আমি আসলে ভাইয়ার ক্লাস থেকে বা ইউএসএমএল পড়াটা যখন শুরু করলাম, তখন আমি অ্যাকচুয়ালি এনজয় করা শুরু করছি যে মেডিকেল সায়েন্স এত মজার, আমি এতদিন কি পড়ছি। অনেক ধন্যবাদ আপু। আজকের সেশনটি আপনারা ডিমার্স মেডিকেল একাডেমি পেজ থেকে এবং গ্রুপ থেকে সরাসরি দেখতে পারবেন। আপু সামনে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনার যদি কোনো সাজেশন থাকে? সাজেশন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি ডিসাইড করে থাকি যে হ্যাঁ আমি এক্সাম দিব, তাহলে কোনো দেরি না করে আজকে থেকেই, এখন থেকেই আসলে পড়া শুরু করা উচিত। আর সবকিছু আমরা যেরকম পড়াশোনাকে প্রাধান্য দিতে গিয়ে অন্যান্য ব্যালেন্স গুলো আমরা হারায় ফেলি। আমি ইউএস এর এই জিনিসটা খেয়াল করলাম যে ওরা আবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস টাকেও খুব গুরুত্ব দিয়ে দেখে। তো আমি বলব যে সবকিছুকে ব্যালেন্স করে স্টুডেন্ট লাইফটা খুব সুন্দর। নলেজ গ্যাদার করো, পড়াশোনাটাকে এনজয় করো, পাশাপাশি ভলান্টিয়ারিং ওয়ার্ক করো। সবকিছু মিলে লাইফটা খুব সুন্দর যাবে। আপু ইউসিএমএল এর পড়াশোনাটা কি এমবিবিএস এর সাথে রিলেটেড পড়াশোনা নাকি ডিফারেন্ট? এটা টোটালি ডিফারেন্ট না। এটা একদমই কানেক্টেড এবং আমার মনে হইছে যে আমি যদি ফার্স্ট ইয়ার থেকে ভাইয়াকে জানতাম বা চিনতাম বা ভাইয়ার কোচিংটা করতে পারতাম, তাহলে আমার এমবিবিএস এর রেজাল্টটাও আসলে অনেক ভালো হতো। বা পরীক্ষার আগে আমি যে টেনশনটা নিয়ে ভাইবা বোর্ডে যাইতাম, এই এত টেনশন আমার নিতে হতো না। আমার তখন মনে হইতো আচ্ছা ঠিক আছে, আমি তো এই টপিকটা মোটামুটি জানি। তো আমাকে কোথা থেকে কোয়েশ্চেন করবে, করুক, আমি চেষ্টা করব। কিন্তু আমাদের এমবিবিএস লেভেলে যেভাবে পড়ানোটা হয়, মেডিকেল সায়েন্স আসলে এরকম না। মেডিকেল সায়েন্স খুব মজার এবং একটা হিউম্যান বডি একটা অ্যামেজিং ব্যাপার। আল্লাহ তাআলার সৃষ্টি, এর মধ্যে রহস্য কোনো শেষ নাই। যত রহস্য জট খোলা যায় আসলে ততই মজা লাগে।
আপু, আজকের সেশনের আয়োজক ড্রিমার্স মেডিকেল একাডেমি সম্পর্কে যদি কিছু বলতেন, আমিন ভাইয়ার সম্পর্কে। আমি অ্যাকচুয়ালি ভাইয়ার সাথে 1.5 বছরের আমার কাজ করা। ভাইয়ার ক্লাসগুলো তো ইফেক্টিভ ছিলই। কিন্তু আমার মেইন স্ট্রাগলটা শুরু হইছে ভাইয়ার যখন আমি রেকর্ডেড ক্লাসটা শেষ করলাম তারপর। আমার এনবিএমই স্কোর বাড়তেছিল না। তো আমি প্রত্যেকবার একটা করে এনবিএমই দিয়ে ভাইয়াকে আপডেট দিতাম। অ্যান্ড ভাইয়া আমাকে প্রত্যেকবার একটা করে যে ট্রিক্স দিত, আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আঙ্কি করো। আচ্ছা আঙ্কি দিয়েও লাভ হচ্ছে না, তাহলে তুমি তোমার ভুলগুলো পয়েন্ট আউট করে সেটার উপর শুধু কাজ করো। তারপর তুমি এই 18টা চ্যাপ্টারের মাঝে 9টা চ্যাপ্টার দিয়ে একটা এনবিএমই দাও। তারপরে আবার 9টা দিয়ে আরেকটা এনবিএমই দাও। বা টাইম ফ্রেম গুলো সেট করে দেওয়া, আচ্ছা আজকে এটা দিচ্ছ, তারপর 15 দিনের মাঝেই যেন এটা দাও। তো এই জিনিসগুলো আমাকে খুব হেল্প করছে। অ্যান্ড আমি আমার একটা এনবিএমই তে একটু স্কোর ফলো করলো। আমি তো তখন অবাক হয়ে গেছি, কারণ আমি ফেসবুকে যেগুলো পোস্ট দেখছি, কখনো দেখি নাই কারো স্কোর কখনো ড্রপ করে। তো আমি ভাইয়াকে তখন বললাম যে ভাইয়া এটা কি আমিই ফার্স্ট? ভাইয়া বললো না, এরকম আরো অনেকেই আছে, এরকম ড্রপ করতেই পারে তুমি যদি পড়াশোনা কম করে থাকো। তো তখন ভাইয়ার এই কথাগুলো আমার ভিতরে খুব কাজ করতো যে না, ভাইয়া যেহেতু বলছে যে ইটস নরমাল, তাহলে এটা নরমাল। তারপর দেখা গেল কোনো এনবিএমই তে আমার মনের মতো স্কোর আসেনি, ভাইয়া বলল আচ্ছা ওকে ফাইন, ইটস একসেপ্টেবল। তখন আমি একটা ভরসা পেতাম যে না, ভাইয়া বলছে একসেপ্টেবল, তাহলে একসেপ্টেবল। অ্যান্ড আমি ভাইয়াকে পার্সোনালি থ্যাঙ্কস দিতে চাই ভাইয়ার একটা ট্রিক্সের জন্য। ভাইয়া এক্সামের আগে আমাকে, এনবিএমই তো 5টা ব্লক থাকে, অ্যান্ড ইওয়ার্ল্ড এর যে মক গুলো থাকে সেটাতে 4টা ব্লক থাকে। মেইন পরীক্ষা থাকে হচ্ছে 7টা ব্লকে। তো ভাইয়া আমাকে অনেকটা জোর করেই একদিনে 2টা, একটা হচ্ছে ইওয়ার্ল্ড এর 4টা ব্লকের কোয়েশ্চেন, একটা হচ্ছে এনবিএমইর 5টা ব্লকের কোয়েশ্চেন, টোটাল 9টা ব্লকের একটা এক্সাম ভাই আমাকে জোর করেই দেওয়াইছে, আমি দিতে চাই নাই। তো ওইটা দেয়াতে আমার এত হেল্প হয়েছে, আমার মেইন এক্সামে আমি খুবই এনার্জেটিক ছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে আমি টায়ার্ড হচ্ছি না, কারণ ওই প্র্যাকটিসটা আমার বাসায় করা হয়ে গেছিল। তো আমি ফ্যাটিক হয়ে যাইনি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ 8 ঘন্টার এক্সামে মানে ধৈর্যের পরীক্ষা, স্ট্যামিনার পরীক্ষা, নলেজ তো আছেই। সো এটা খুবই হেক্টিক একটা পরীক্ষা। ভাইয়ার এই টিপসটা জন্য আমি ভাইয়াকে একদম স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই। ভাইয়া না বললে আমার এটা মানে করাই হতো না কখনো। কারণ আমি ভাবি নাই যে 9টা ব্লক প্র্যাকটিস করে যাই, তাহলে 7টা ব্লক দিতে আমার ইজি লাগবে। অনেক ধন্যবাদ আপু। আপু, আমরা আরেকটা কোশ্চেন পেয়েছি যে মাস্টার্স না করেই কি পিএইচডি এর জন্য অ্যাপ্লাই করা যায়? এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। আমি শুধু ইউএস এরটা বলবো। ইউএস এর ওরা পড়াশোনার ব্যাপারে এত লিবারেল, ওখানে কোনো এজ লিমিট নাই। কেউ চাইলে 44-45 এজেও তার পিএইচডি স্টার্ট করতে পারে। অ্যান্ড মাস্টার্স না করেও পিএইচডি তে জয়েন করা যায়। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে পিএইচডি কন্টিনিউ যদি কেউ না করতে চায়, তার যদি কোর্স ওয়ার্ক শেষ হয়ে যায় 2 বছর পর, সে ক্লেম করতে পারে, তাহলে তাকে মাস্টার্স ডিগ্রি অনেক সময় প্রোভাইড করে তাকে সার্টিফিকেট দেয়। যদিও এটা ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে, কিন্তু এরকম কোনো বাইন্ডিং নাই যে মাস্টার্স না থাকলে পিএইচডি তে যাওয়া যাবে না। ইউএসএ অনেক অপরচুনিটির দেশ এবং এর নিয়মগুলো অনেক ফ্লেক্সিবল, আমাদেরকে শুধু গ্র্যাব করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপু। আজকের সেশনে আমাদের সাথে আমিন ভাইয়া উপস্থিত আছেন। ভাইয়া যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আমি আনিকা এবং অপলাকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি যে এত সুন্দর এত চমৎকার ভাবে এই প্রোগ্রামটা করার জন্য। এবং আনিকার কথা শুনে মনে হচ্ছিল যেন আমি কোনো নিউজ প্রেজেন্টারের নিউজ শুনছি। তো ও খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে। আম, এবং এবং আনিকার এই এই জার্নিটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুব কাছ থেকেই দেখেছি, যে মানে তার স্ট্রাগলটা দেখেছি, তার এনবিএম এর যে স্কোর ড্রপ করা সেটা দেখেছি, আবার স্কোরটা একটু ভালো হয়েছে সেগুলো দেখেছি। তো আলটিমেটলি যেটা আমার কাছে মনে হয়েছে যে মানে যে যেই লেভেলেই থাকুক, মানে কেউ যদি ইউএসএমএল দিবে এটা যদি ডিটারমাইন্ড হয়, তাহলে সে লেগে থাকলে পারবে ইনশাল্লাহ। এখন এই লেগে থাকার মধ্যে অনেক আপস এন্ড ডাউন হয়, আমাদের ইমানের যেমন লেভেল আপস এন্ড ডাউন হয়, এই লেগে থাকাটার মধ্যে আপস এন্ড ডাউন হয়, অনেক আপস এন্ড ডাউন হয়। এই এখন এটা 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 হিউম্যান ফিজিওলজি, এরকম হবেই, আমরা তো কোনো রোবট না, আমরা তো মানুষ। তো আমাদের অনেক ডাউন হবে। বাট এই ডাউনটাকে যতটা মিনিমাইজ করা যায়, যতটা মানে মিনিমাইজ করে রাখা যায়, এটা হচ্ছে আমাদের ট্রাই করতে হবে। আমরা একেবারে কোনো কিছু জিরো করে ফেলতে পারবো না।
সো এবং এই জন্যই আসলে মেন্টরের হেল্প লাগে, এই জন্যই নিজের ফ্যামিলি, নিজের রিলেটিভ বা নিজের যারা খুব কাছের মানুষজন ওদের সাথে ওয়েল কানেক্টেড থাকতে হয়, যে যার সাথে আমি একটু শেয়ার করতে পারবো, একটু চোখের পানি ফেলে বলতে পারবো যে ভাইয়া বা আম্মু বা আব্বু আমার এই অবস্থা, আমি তো এরকম ফিল করতেছি যে আমার আসলে এমন এমন লাগতেছে। কারণ কারণ ইউএসএ জার্নিতে খুব কম মানুষই আছে যে যে এই জার্নির পেইনের জন্য কান্নাকাটি করে নাই। আমি খুব কম মানুষকেই পাইছি, ঠিক আছে। ইভেন আমি মেন্টর, আমার সাথেও দেখা যায় অনেকে কান্নাকাটি করছে, ভাই আমি তো আর পারতেছি না, বা আমি কি করবো। সো এই জার্নিতে কষ্টটা শেয়ার করা যায় এমন কিছু মানুষ আপনার আশেপাশে থাকা উচিত। সেটা আপনার মেন্টর হতে পারে, সেটা আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার ফ্যামিলি, ভাই বোন, যে কেউ হতে পারে, সেটা ফ্রেন্ড সার্কেলে কেউ হতে পারে, যার সাথে আপনি দুইটা কথা মন খুলে বলতে পারবেন। কারণ এই জার্নিটা এত হেক্টিক, এবং ওরা এই পরীক্ষার মধ্যে, আনিকা যেটা বলেছে যে ওরা শুধু আপনার নলেজ চেক করে না, ওরা আপনার স্টেমিনা, আপনার কনসেন্ট্রেশনটা চেক করে, যে আপনি টানা, ধরুন আপনি যখন হসপিটালে ডিউটি করবেন, তখন দেখা যাবে আপনাকে কোনো একটা কোনো একটা আর্থকুইক হয়েছে, বা কোনো একটা অনেক অনেক বড় একটা ডিজাস্টার হয়েছে, অনেক পেশেন্ট চলে আসছে, আপনাকে টানা ঘন্টার পর ঘন্টা কাজ করতে হচ্ছে। তার মানে আপনি আপনার কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন কিনা, ওরা এটাও এটাও জাজ করে। সো এটা শুধু একটা এক্সাম না, এটা একটা স্টেমিনার একটা, এটা শুধু নলেজের এক্সাম না, এটা স্টেমিনার এক্সাম, এটা আপনার কনসেন্ট্রেশন, আপনার জাজমেন্ট পাওয়ার, এগুলোকে ওরা চেক করে, ঠিক আছে। এবং এটা তো 8 ঘন্টার পরীক্ষা, 7টা ব্লক, এবং মাঝখানে মাঝখানে একটু একটু করে ব্রেক মিলিয়ে টোটাল হচ্ছে 8 ঘন্টা। এই 8 ঘন্টা টানা একটা মানুষ যদি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে, স্টেপ টুতে হচ্ছে 9 ঘন্টা, স্টেপ ওয়ানে তো 8 ঘন্টা, স্টেপ টুতে 9 ঘন্টা, স্টেপ থ্রিতে আরো বেশি, টানা 2 দিন পরীক্ষা, মানে 2 দিন পরীক্ষা হয়, তো ওখানে সময় আরো বেশি। So, এগুলো দিয়ে আপনাকে বা আমাকে ওরা হচ্ছে আমাদের আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার, আমাদের নলেজ তো আছেই, এগুলো মানে অন্য অন্য জিনিসগুলো ওরা চেক করে। সো এই জন্য এই জার্নিটাতে নিজেকে হেবিচুয়েট করা, নিজেকে ইউজ টু করা এই স্টেমিনার পরীক্ষার সাথে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই জন্য পরীক্ষার আগে আমি অনেকে বলেছিলাম যে তুমি টানা 9 ঘন্টা পরীক্ষা দাও বাসায় বসে, তাহলে এক্সামের যে একটা ভাইব, সেই এক্সাম ভাইবটা তুমি বাসার মধ্যে কিছুটা হলেও ক্রিয়েট করতে পারবা। যদিও এক্সামের যে ভাইব, এটা বাসায় কখনোই ক্রিয়েট করা পসিবল না শতভাগ, কারণ এক্সামের সময় সিম্প্যাথেটিক রেসপন্স থাকে বা সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি থাকে, মানুষ খুব স্ট্রেসফুল হয়ে যায়। কিন্তু বাসায় তো আমরা অত স্ট্রেসফুল হই না, তাই না? তারপরেও বাসার মধ্যে যতটা এক্সাম ভাই বানা যায় ততই ভালো। এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন যে 2টা এনবিএমই পরীক্ষার আগে, 2টা এনবিএমই বা 2টা এনবিএমই হতে পারে, বা একটা এস1 এস2 এসএসসি, বা সাথে একটা এনবিএমই হতে পারে। মানে ট্রাই করবেন 8-9 ঘন্টা টানা পরীক্ষা দেওয়ার জন্য অন্তত একটা দিন, তাহলে রিয়েল এক্সামের যেটা ভাইব সেটা হচ্ছে আপনার ব্রেইনে একটু হলেও আসবে। আর আনিকাকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই যে আমাদের এখানে ছিল। অনেকে আরো 2টা প্রশ্ন আছে, আমরা কোনো প্রশ্নগুলো নিয়ে নেই, মানে যারা যারা প্রশ্ন করবো সবার প্রশ্নগুলো আমরা নেবো, কারণ আমরা প্রশ্ন নিতে খুব পছন্দ করি। আমি আমার কোচিং এও খুব প্রশ্ন শুনতে পছন্দ করি, নিজেও প্রশ্ন করি। আহ একজন প্রশ্ন করেছে জানিকা, একা একা পড়লে পড়লে তো হবে তাই না, একা একা পড়লে হবে কিনা, বা না হলে হলে হবে কিনা, বা না হলে কেন, বা না হলে কি করা উচিত? একা একা পড়লে হবে না তা না, কিন্তু ডিপেন্ড করবে যে স্টুডেন্ট কোয়ালিটি কিরকম। আর একা একা পড়লে যেটা হয়, হয়তো সময় বেশি লাগতে পারে। এটা অ্যাকচুয়ালি পার্সোনাল চয়েস। আমি যেরকম বললাম, আমি আহ খুবই অ্যাকচুয়ালি মানে বিলো ক্লাস আমার মনে হয়। আমি খুবই এভারেজের থেকেও মনে হয় বিলো স্টুডেন্ট। তো আমার অ্যাকচুয়ালি একা একা পড়লে আরো অনেক সময় লেগে যেত। ১.৫ বছরের মধ্যে আমি পারতাম না। তবুও তো অনেকে ৭-৮ মাসেই দিয়ে দেয়। আমার তারপরেও ১.৫ বছর লেগেছে, এবং এই ১.৫ বছর এমন হয়নি যে আমি অনেক গ্যাপ দিছি কখনো পড়াশোনার মাঝে। আমার এরকম মনে পড়ে না যে আমি একটা দিনও ওয়েস্ট করেছি যে আমি আজকে ইউএসএমএল জন্য কিছুই পড়লাম না। তারপরও আমার ১.৫ বছর লেগে গেছে। ভাইয়ার ক্লাসগুলো না করলে মনে হয় আমার আরো বেশি সময় লেগে যেত। তো একা একাও পড়া যায়, কিন্তু একা একা পড়লে যেটা হয়, এত রিসোর্স সবখান থেকে ইনফরমেশন গ্যাদার করে একটা জায়গায় নিয়ে আসলে দেখা যায় একদিনে একটা টপিকের বেশি পড়া ডিফিকাল্ট হয়ে যায়। কারণ দিন তো ২৪ ঘন্টা। আচ্ছা, থ্যাংক ইউ অনিকা। আরেকটা কোশ্চেন আছে যে আপু, আমি খুব এভারেজ স্টুডেন্ট, প্রফে জাস্ট পাশ করে আসছি, যারা প্রফে ভালো মার্কস পেয়েছে বা অনার্স পেয়েছে, সেটা কি ম্যাটার করে ইউএসএমএল তে? আপনার প্রফের রেজাল্ট কেমন ছিল? আল্লাহ, ভাইয়া আমার প্রফের রেজাল্ট জিজ্ঞেস করছে। হ্যাঁ, আমার প্রফের রেজাল্ট খুব এভারেজ ছিল। অ্যান্ড এই যে কোয়েশ্চেনটা ছিল এরকম যে প্রফে যারা অনার্স পায় তাদের ক্ষেত্রে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি আছে কিনা? একটা খুবই সুন্দর মজার বিষয় হচ্ছে,
প্রফে ফেল করলেও আসলে ইউএসএমএল তে কিছু যায় আসে না, কারণ প্রফে ফেইলের ওরা আপনার মার্কশিটটা যাবে না, আপনার কলেজ থেকে যেটা পাঠানো হবে ট্রান্সক্রিপ্ট সেটাই ওদের হাতে যাবে, এবং কলেজের ট্রান্সক্রিপ্টে আপনার পাস ফেইল ওইভাবে ইন্ডিকেট করা থাকে না। আর যদি থাকেও কোনো, এটা যদি ভ্যারিও করে তারপরেও এটা ম্যাটার করে না। আমাদের কাছে এরকম আমি আমার জার্নিতে অনেক এক্সাম্পল পেয়েছি যারা প্রফে ৩ সাবজেক্টে মানে ৪ টা আলাদা, আলাদা প্রফে ৩ সাবজেক্টে ফেল করেও স্টেপ 1 পাস করে এখন রেসিডেন্সি করতেছে। আমি নাম মেনশন করতে চাচ্ছি না ফর obvious reason, but it happened. আচ্ছা, আরেকটা কোশ্চেন অনিকা, থ্যাংক ইউ ভেরি মাচ তোমার কোশ্চেন আনসারের জন্য। আরেকটা কোশ্চেন করেছে একজন অনন্য নামে একজন, যে মেন্টরকে আমি উইকলি আপডেট দিলাম, আর আমিন ভাইয়ের গাইডেন্সে একা 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 মানে যদি পড়ি উইদাউট এনি রিডিং রিডিং পার্টনার, তাহলে হবে কিনা? আচ্ছা, এখন যেহেতু পরীক্ষাটা অ্যাকচুয়ালি একটু অবজেক্টিভ টাইপ, যেটা হয় রিডিং পার্টনারের সাথে পড়লে যে জিনিসটা কেউ আপনাকে ধরবে বা আপনি কাউকে ধরবেন, ব্রেন আসলে ওগুলোর প্রতি ফোকাস করতে পছন্দ করে, মাথায় ওগুলোই বেশি থাকে। একা একা পড়ে হবে না তা না, কিন্তু রিডিং পার্টনারের সাথে পড়লে হয় আমি একটা টপিক ভালো বুঝলাম, আমার রিডিং পার্টনার অন্য একটা টপিক ভালো বোঝে, তখন দুজনের নলেজটা শেয়ার করা যায়। আর আমি যখন ভাইয়ার কোচিং করেছিলাম, আমাদের একটা ফ্যান্টাস্টিক গ্রুপ ছিল স্কাইপিতে। যেকোনো কোয়েশ্চেন না পারলেই গ্রুপে দিয়ে দিতাম। কেউ না কেউ ওটা অ্যান্সার দিত, বা অন্য কেউ সেটা একটা কোয়েশ্চেন করলো, আমার যদি ওটা আয়ত্তের মধ্যে থাকে আমি অ্যান্সার দিয়ে দিলাম। ইভেন আমার এমনও হয়েছে যখন হচ্ছে আমার পড়াশোনা ভালো লাগতো না, আমি মোবাইল নিয়ে শুধুই বসে থাকতাম। আমি বসে, বসে ওই চ্যাট গ্রুপের চ্যাটগুলো পড়তাম। কে কি কোয়েশ্চেন অ্যারাইজ করলো আর কে কি অ্যান্সার দিল। তো ওইটা থেকেও আমার অনেক নলেজ হয়েছে। মানে যখন পড়তে ভাল লাগতো না তখন চ্যাটগুলো পড়তাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অনিকা। আর একটা প্রশ্ন এসেছে যে ইয়ার অফ গ্রাজুয়েশন কোনটাকে ধরা হয় আপু, যদি এটা নিয়ে একটু বলতেন। আচ্ছা, ইয়ার অফ গ্র্যাজুয়েশন হচ্ছে যখন 5th ইয়ার ফাইনাল প্রফ আমরা দিয়ে পাশ করি, যেদিন আমাদের ওই পাশের রেজাল্টটা হয়, ওই দিন থেকে ইয়ার অফ গ্র্যাজুয়েশনটা কাউন্ট করা হয়। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউএসএমএলই, যাদের দেখা যায় 5 বছরের বেশি ইয়ার অফ গ্র্যাজুয়েশন হয়ে গিয়েছে। অনেক প্রোগ্রাম আছে সেগুলোতে অ্যাপ্লাই করা যায় না, তবে একদম অ্যাপ্লাই করা যায় না তা না। ইন্টারনাল মেডিসিন, ফ্যামিলি মেডিসিন এই ধরনের রেসিডেন্সি প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করা যায়, কিন্তু ইয়ার অফ গ্র্যাজুয়েশন যদি 5-এর বেশি হয়, দেখা যায় স্বপ্নের একটা থাকে না যে হ্যাঁ আমি সার্জারিতেই ক্যারিয়ার করতে চাই, ওই টাইপ জিনিসগুলো তখন রেস্ট্রিক্টেড হয়ে যায়। এটাই হচ্ছে মানে পাশ করার পর কত বছর গেল, এটাই ইয়ার অফ গ্র্যাজুয়েশন। এবং 5 বছরের বেশি যাদের, তাদেরকে ওল্ড গ্র্যাজুয়েট বলা হয় আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ অনিকা। আমরা মোটামুটি আমাদের প্রোগ্রামের একেবারে শেষ দিকে চলে আসছি। আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ড্রিমার্স মেডিকেল একাডেমি নামে। আহ, অনিকাকে একটু বলবো যে ওই গ্রুপে অনেক অনিকাও আছে, বা আমাদের আমাদের অনেকেই বা আপনারা অনেকেই আছেন। এই গ্রুপ নিয়ে যদি অনিকা একটু কিছু শেয়ার করতে, আমাদের ড্রিমার্স মেডিকেল একাডেমি ফেসবুক গ্রুপ নিয়ে। আমার অ্যাকচুয়ালি জার্নি স্টার্ট হওয়ার মাঝামাঝি টাইমে গ্রুপটাকে আমি পেয়েছি। তো গ্রুপে অনেক সময় দেখা যায় অনেকেই কোনো একটা টপিক, যেমন নেফ্রোটিক সিনড্রোম বা মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলো নিয়ে টপিক নিয়ে ধরে ধরে এত সুন্দর করে কিছু পোস্ট দেয় এবং এত ইনফরমেটিভ। তো আমার ওই পোস্টগুলো পড়েও আসলে অনেক সময় খুব ভাল লাগতো, অ্যান্ড অনেক জুনিয়ররাও লেখে, তখন আমার মনে হয় আমি আরো ইন্সপায়ার্ড হই। ওখান থেকেও আমার নলেজ গ্যাদার হয়। আর ভাইয়ার হিট স্ট্রোক নিয়ে একটা খুব ভালো পোস্ট আমি পরীক্ষার আগের দিন যখন যাচ্ছিলাম তখন গাড়িতে বসে বসে পড়তেছিলাম। তো যে কোনো একটা গ্রুপ বা পেজ, এগুলোর সাথে কানেক্টেড থাকার যে ফ্যাসিলিটি, সেটা হচ্ছে যে কোনো তথ্য সম্পর্কে আপডেট থাকা যায়। যে কোনো কোয়েশ্চেন থাকলে সরাসরি গ্রুপে একটা পোস্ট দিলাম, কেউ না কেউ সেটা রেসপন্স করে, কেউ যদি না করে ভাইয়া নিজে রিপ্লাই দেয়। আর আমার কাছে মনে হয় যে ফেসবুক শুধু
মানে আমরা এটাকে যে বলি সোশ্যাল প্ল্যাটফর্ম অথবা আমাদের সোশ্যাল মিডিয়া এগুলো যে শুধু মানে পচা কাজে আমরা ইউজ করব লাইক শুধু সারাদিন ছবি আপলোড দিব আর লাইক শেয়ার কমেন্ট করব ব্যাপারটা এরকম না। ফেসবুকটাকে যদি আমরা পজিটিভলিও ইউজ করি তো আমার মনে হয় যে সেটাও আমাদেরকে অনেক হেল্প করে, বেনিফিটেড হইতে পারি আমরা। পরীক্ষার আগে আমি একদম আমার Facebook আইডি ডিএক্টিভেট করে দিয়েছিলাম। কিন্তু শুধুমাত্র এই পোস্টগুলোর জন্য আমি মাঝে, মাঝে ঢুকতাম যে দেখি তো গ্রুপে নতুন করে কেউ কোনো টপিকে কোনো কথা বলল কিনা। তো এই জিনিসগুলা আসলে ভাইয়া আমাদেরকে ১ম থেকেই বলে আসছেন যে, "তোমরা এটাতে অ্যাক্টিভ থাকবা, কানেক্টেড থাকবা।" তখন বুঝতাম না। তখন মনে হইতো যে গ্রুপে মনে হয় এগুলোর শুধু টাইম ওয়েস্ট হবে থাকলে। কিন্তু যখন দেখলাম যে না এখানে এত গুরুত্বপূর্ণ আলোচনাও হয় যেটা আমার মানে ভিতরে আরো মানে বইয়ের পড়ার থেকে মনে হয় গ্রুপের পড়া ভেতরে বেশি ভালো কাজ করে। যে আল্লাহ এটা নিয়ে তো একটা পোস্ট দেখছিলাম, ব্রেইন এটা তখন এভাবে ক্লিক করে। তো এ কারণে আমি বলব যে, যেসব এডুকেশনাল গ্রুপ আছে যেমন ড্রিমার্স মেডিকেল একাডেমি, এগুলোতে কানেক্টেড থাকলে এখানে কোনো there is no loss কারণ এটার জন্য কোচিং এ ভর্তিই হইতে হবে, আমিন ভাইয়ের স্টুডেন্টই হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। অথচ ফ্রি কিছু নলেজ গ্যাদার করা যায়। সো আমার মনে হয় সবারই অ্যাক্টিভ থাকা উচিত। এই ধরনের আ যেগুলো এডুকেশনাল পেজ আছে। থ্যাংক ইউ অনিকা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস প্রেজেন্টেশন এন্ড নাইস ইনফরমেশন। আমরা আহ, একটা জিনিস একটু দেখাতে চাই। আমাদের একটা সুন্দর ওয়েবসাইট আছে। আহ, এই আমি আশা করি আমার স্ক্রিন শেয়ার হয়েছে বা আমার স্ক্রিন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট amistry.com। ওয়েবসাইট। এখানে আমরা আমরা কিভাবে পড়াই, কিভাবে আমরা পেমেন্ট নেই সেটা আমরা লিখে রেখেছি। এবং এবং আমার ইনস্ট্রাক্টর হিসেবে আমার কিছু ইনফরমেশন সাথে হচ্ছে আমরা ইউএসএল স্টেপনের আন্ডারে কতগুলো কোর্স আছে। আমরা সব ফ্রি একসাথে নেই না, আমরা সবগুলোকে আমরা ফ্র্যাকশন করে ফেলেছি, যে ভাগ ভাগ করে ফেলেছি। কেউ চাইলে ধরেন কেউ বলে যে ভাই আমি শুধুমাত্র ইমিউনোলজি উইক, আমি সবকিছু পারি, ইমিউনোলজি পারি না, আমি শুধু ইমিউনোলজি করবো, তাহলে সে শুধু ইমিউনোলজি করতে পারবে। তার আমার আমার এখানে সবকিছু তার করা দরকার নেই, তাই না? So, এইভাবে তো আমরা সবগুলো এখানে ভাগ করে রেখেছি, যে সোমবারে ক্লিক করলে বাকি যে সবগুলো আসবে। আমি আরো সোমবার ক্লিক করলাম, আরো এই যেগুলো আসবে রেসপিরেটরি সিস্টেম, এন্ডোক্রাইন, মেটাবলিজম, আমি আরো ক্লিক করলাম, এই যেগুলো আসতেছে আরো ক্লিক করলাম, এগুলো আসছে। এই যে সব হচ্ছে টোটাল ইউএসএমএল স্টেপ 1 এর কোর্স, আর এগুলো হলো স্টেপ 2 এর কোর্স। এখানে আরো অ্যাড হবে সামনে। তারপরে ফার্স্ট ইয়ারের গাইডলাইন এটা, এবং এখানে ইউএসএমএল এর এক্সাম গুলো আছে। আমরা প্রত্যেকটা সিস্টেমে আমরা হচ্ছে এক্সাম নিই, এবং সবগুলো সিস্টেমের এক্সাম আছে আছে টোটাল টোটাল 16টা এক্সাম আছে এখানে, সবগুলো সিস্টেমের এক্সাম আছে। তারপরে কেউ যদি আমাদের ফিচার কি কি আছে এগুলো এখানে দেখতে চাই দেখতে পারবে। এবং যদি কেউ বলে যে ভাই আমি কিছু ডেমো ক্লাস করতে চাই, আমি একটা ভাই আপনার এখানে কি একটা বা দুইটা ডেমো ক্লাস করা যাবে, তখন আমি বলি ভাই একটা বা দুইটা ডেমো ক্লাস দিয়ে কাউকে বোঝা যায়? আমি তো আমার ওয়েবসাইটে অনেকগুলো ডেমো ক্লাস দিয়ে রাখছি। একটা দুইটা না, আপনি অনেকগুলো দেখেন। প্রায় 1 মাসের কোর্স, মানে মোটামুটি ধরেন 15-16 ঘন্টার মতো আমি আমার ওয়েবসাইটে ফ্রি দিয়ে রেখেছি। আপনি ওইগুলো দেখেন। আপনি 2-1 ঘন্টা ক্লাস করে আপনি আমাকে কি বুঝবে বা আমাকে কি বা জাজ করবেন? এমন হতে পারে যে আমি জঘন্য পড়াই, আপনি 1 ঘন্টা ক্লাসে আপনি দেখলেন যে, "ও ভাইয়া তো খুব ভালো পড়ায়"। এমন হতে পারে, আবার এমন হতে পারে আমি খুব ভালো পড়াই, আপনি মাত্র 1 ঘন্টা ক্লাস করছেন, আপনি আপনার আপনার ওই দিন মন খারাপ, আমার ক্লাস আপনার ভালো লাগে নাই। অথবা অথবা আমার মন খারাপ, ক্লাস খারাপ নিছি, 1 ঘন্টা ক্লাস খারাপ নিছি, আপনার আমাকে ভালো লাগে নাই। সো এখানে একটা মানে মিস ম্যাচ হওয়ার পসিবিলিটি থাকে। দ্যাটস হচ্ছে আমি অনেকগুলো ক্লাস দিয়ে রেখেছি যেন আপনি বা যেন যে কেউ যেন খুব ভালো বা মানে ভালোভাবে ডিসিশন নিতে পারে। যে ভিকিউ মিস ম্যাচ, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, অ্যাসিড বেস ডিসঅর্ডার, সবচেয়ে কঠিন যেগুলো টপিকস ফিজিওলজির বা মেডিকেল সায়েন্সের, ওইগুলো আমরা এখানে দিয়ে রেখেছি অনেকগুলো। এই যে অনেকগুলো টপিক এখানেও আছে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, এখানে ক্লিক করলে ইউটিউব চ্যানেলে চলে যাবে, ওখানে আরো অনেকগুলো ভিডিও আছে ওয়েলসন ডিজিজ, যেগুলো সব আমরা এখানে দিয়ে রেখেছি। ঠিক আছে? আচ্ছা, সব ক্লিক করলে আসবে। তবে এখানে অনেকগুলো ডেমো, অনেকগুলো গাইডলাইন ক্লাস আছে ইউএসএমএল স্টেপ, মানে গাইডলাইন 1, গাইডলাইন 2, গাইডলাইন 3। কেউ যদি গাইডলাইন শুনতে চায় বা গাইডলাইন জানতে চায়, ভাই আমি ইউএসএমএল নিয়ে কিছু জানি না, তাকে আমি তখন এগুলো দেখতে বলি, ভাই এই গাইডলাইন গুলো দেখেন, আপনি অনেক কিছু জেনে যাবেন। তারপর আনিকা যে আজকে যে সেশনটা নিয়েছে, সেই সেশনটা, আনিকার এই সেশনটাও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেবো, এবং এই ইউটিউব চ্যানেল থেকে আমি এখানে আমাদের ওয়েবসাইটে চলে আসবো। সো আনিকার এই সেশনটা আমাদের এই ওয়েবসাইটেও পাওয়া যাবে। ইউএসএমএল এই যে গাইডলাইন, এই গাইডলাইনের আন্ডারে আনিকার সেশনটা আমাদের এখানে পাওয়া যাবে। কেউ যদি সেশনটা শুনতে
সরি, আমি মেবি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। অনিকা, লাস্ট মোমেন্টে তুমি কিছু বলতে চাও কিনা? লাস্ট মোমেন্টে আমি বলতে চাই, পড়ালেখাটা একটা ধৈর্যের বিষয়। 1 মাস 2 মাস একটা দুইটা সিস্টেম ক্লাস করেই হতাশ হওয়া যাবে না যে আমার অগ্রগতি কি হইলো। তো পুরা সিস্টেমটা শেষ হওয়ার পর তখন একটা বেসিক তৈরি হয়। একটা বেসিক তৈরি হইতে মিনিমাম 6 মাস সময় লাগে। আর সেই সময়টা আসলে সবার একটু ধৈর্য ধরে থাকতে হবে। অ্যান্ড 1-2 মাস পরেই যদি ইওয়ার্ল্ড এ দেখা যায় যে পার্সেন্টেজ কম আসতেছে, এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। আমি যখন ইওয়ার্ল্ড ১ম পড়া শুরু করি, আমার মনে আছে আমার একদিনে আমি ১০টা ২০টা বেশি কোয়েশ্চেন পড়তে পারতাম না। অ্যান্ড আমার স্টেম সহ কোচিং মানে আ অপশন সহ পড়তে একটা কোয়েশ্চেনই ২০ মিনিট লেগে যেত। সেই শেষের দিকে যখন আমি আসলাম, একটা কোয়েশ্চেন 90 সেকেন্ডের মাঝে পড়ে সেটা আমি নিজেই অ্যান্সার করে আসছি। সো এটা সময়ের ব্যাপার। এই সময়টা সবারই ধৈর্য ধরতে হবে। অ্যান্ড ধৈর্য ধরে কাজ করলে, লেগে থাকলে আল্লাহ ফল দিবে। এটাই আমার শেষ কথা সবার উদ্দেশ্যে। পড়াশোনাটা একটা সাধনার বিষয়, একটা ধৈর্যের বিষয়। আমরা যেন একটু কষ্ট করে সেই ধৈর্যটা ধরি আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ অনিকা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনিকার এই কথা থেকেই আজকের মতো এখানে ডিমার্স মেডিকেল একাডেমির পক্ষ থেকে বিদায় জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।